আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ৪৫। মিয়ানমারের অবিরাম আক্রমণে সেন্ট মার্টিনস দ্বীপ কেঁপে উঠেছে। মিয়ানমারের সামরিক শক্তি যেন রাতারাতি বহুগুণ বেড়ে গেছে। তাদের অস্ত্রশস্ত্র, কৌশল সব কিছুতেই একটা অস্বাভাবিক উন্নতি লক্ষ্য করছে রাইয়ান। হঠাৎ তার মনে একটা চিন্তা খেলে গেল, এটা কি সম্ভব? সে নিজেকে প্রশ্ন করল, মিয়ানমার কি একা এত শক্তিশালী হয়ে উঠতে পারে? তার মনে পড়ে গত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতিতে ঘটে যাওয়া নানা ঘটনার কথা। ধীরে ধীরে একটা ছবি স্পষ্ট হতে লাগলো তার সামনে। এটা শুধু মিয়ানমার নয়, এর পেছনে রয়েছে একটা বড় শক্তির ছায়া। সে বিড়বিড় করে বলল, এত উন্নত প্রযুক্তি, এত সুচিন্তিত কৌশল, এগুলো মিয়ানমার একা করতে পারে না। রায়ানের মনে পড়ল কিছুদিন আগে পত্রিকায় পড়া একটি খবরের কথা। মিয়ানমার কোনো এক বড় দেশের সঙ্গে সামরিক চুক্তি করেছে। তখন সে খবরটাকে গুরুত্ব দেয়নি। দুপুরের প্রখর রোদে সব কিছু আগুনের মতো জ্বলছে। রায়ানের চোখের সামনে দিয়ে একটি একটি করে আশার আলো নিভে যাচ্ছে। সৈনিকদের মুখে চরম ক্লান্তি আর হতাশার ছাপ ফুটে উঠেছে। স্যার, নর্থ পয়েন্টের শেষ যোগাযোগ লাইনও কেটে গেছে, একজন কমিউনিকেশন অফিসার জানালো। তার কণ্ঠে পরাজয়ের বেদনা। বাইরে থেকে সাহায্য পাওয়ার সব পথই এখন রুদ্ধ। মিয়ানমারের নৌবহর সমুদ্রসীমা ঘিরে ফেলেছে, আর তাদের যুদ্ধ বিমানগুলো আকাশপথে চক্কর দিচ্ছে। লাল সবুজের পতাকা যেন কাঁদতে কাঁদতে নিচে নামছে, আর সেই জায়গায় উঠেছে মিয়ানমারের পতাকা। প্রতিটি পতাকা নামার সঙ্গে সঙ্গে রায়ানের বুকের ভেতর একটা অদৃশ্য হাতুড়ি আঘাত করছে। প্রতিটি আঘাতে তার সমস্ত অস্তিত্ব টনটন করে উঠছে। রায়ান চোখ বন্ধ করল। সারা শরীরে অবসাদ, তবুও মনে অদম্য জেদ। চোখ খুলে তাকালো বাকি সৈনিকদের দিকে। মাত্র কয়েকজন এখনও টিকে আছে। তাদের পোশাক রক্তে ভেজা, শরীরে গভীর ক্ষতের দাগ, যুদ্ধক্ষেত্রের ধুলো আর ধোঁয়ায় ঢাকা। তাদের মুখগুলোতে বীরত্বের ছাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। সেনারা, রায়ানের কণ্ঠস্বর ভারী, আমরা কি এখনও লড়ব? রফিক এক পা এগিয়ে এলো। তার ডান হাতে একটা গভীর ক্ষত, রক্ত এখনও শুকায়নি। সেই ক্ষতকে উপেক্ষা করে সে সোজা হয়ে দাঁড়ালো। স্যার, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। লড়াই শুধু আমাদের কর্তব্য নয়, এটা আমাদের রক্তের ডাক। জাহিদ কপালের ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া রক্তের ধারা মুছে বলল, যতক্ষণ এই হাতে অস্ত্র ধরার শক্তি আছে ততক্ষণ লড়ব স্যার। পাশ থেকে আরেকজন যোগ করল, গলায় গর্বের আভাস। দেশের জন্য প্রাণ দিতে পারা সৌভাগ্যের বিষয় স্যার। করিম এগিয়ে এলো, তার চোখে মৃত্যু ভয়কে জয় করার দৃপ্ততা। আমরা আপনার সঙ্গে আছি স্যার, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব। রায়ানের বুক স্ফীত হয়ে গেল গর্বে। না, এখনও শেষ হয়ে যায়নি সব। যতক্ষণ একজন সৈনিকের হাতে অস্ত্র আছে, যতক্ষণ দেশের মাটিতে এক ফোঁটা বাঙালির রক্ত বইছে, ততক্ষণ যুদ্ধ চলবে। তার চোখে জ্বলে উঠল অনির্বাণ শিখা। আমরা উত্তর বিচের দিকে আক্রমণ করব। ওরা ভাবছে আমরা ভেঙে পড়েছি, হার মেনে নিয়েছি, কিন্তু আমরা দেখিয়ে দেব বাঙালি কখনো হার মানে না, মৃত্যুর মুখেও নয়। দুপুরের নিষ্ঠুর সূর্য আগুন ঢালছে মাটিতে। সৈনিকদের ঘামে ভেজা কপালে ঝিলিক দিচ্ছে আলো। রায়ানের কথায় তাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে উঠল। তারা জানে এটা একটা পাগলামি, মৃত্যুর দিকে স্বেচ্ছায় এগিয়ে যাওয়ার সমান। শত্রুর সংখ্যাবল এখন তাদের চেয়ে অনেক বেশি, অস্ত্রশস্ত্রও অত্যাধুনিক, কিন্তু কি আর করবে? নীরব দর্শকের মতো বসে থেকে দেখবে কিভাবে তাদের প্রিয় দ্বীপ, তাদের মাতৃভূমির এই টুকরো মাটি শত্রুর হাতে তুলে দিতে হয়। স্যার, লেফটেন্যান্ট করিমের কণ্ঠে উদ্বেগের ছায়া, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। শত্রুর মূল বাহিনী ঠিক ওই দিকেই শক্ত অবস্থান নিয়েছে।
রায়ানের ঠোঁটের কোণে ফুটে উঠল বিষণ্ণ হাসি। সেই হাসিতে লুকিয়ে আছে হাজার যুদ্ধের ব্যথা, হাজার শহীদের রক্তের গন্ধ। হয়তো আমি মৃত্যুর দিকেই পা বাড়াচ্ছি করিম, কিন্তু একজন সৈনিকের কাছে বন্দী হওয়ার চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করাই শ্রেয়। তার পরপরই রায়ান অস্ত্র উঁচিয়ে ধরে বলল, সেনারা। রায়ানের গলায় যুদ্ধের ডাক, ফলো মাই লিড, মুভ মুভ মুভ। দুপুরের প্রখর সূর্য তখন নারকেল গাছের মাথায়। বালুচরের আড়াল থেকে রায়ান তার ক্ষুদ্র বাহিনী নিয়ে এগিয়ে চলছে। সমুদ্রের গর্জন ছাপিয়ে ভেসে আসছে শত্রু সৈনিকদের পদচারণার শব্দ। লবণাক্ত সমুদ্র বাতাস বয়ে নিয়ে আসছে বারুদের গন্ধ। দূরে দৃষ্টি গেলে চোখে পড়ে ক্ষতবিক্ষত নারিকেল বাগান, পুড়ে ছাই হয়ে যাওয়া পর্যটক কটেজগুলো। রায়ানের বুক টনটন করে উঠল। কত রাত সে পাহারা দিয়েছে এই বালুর পথে, কত স্মৃতি জড়িয়ে আছে এর প্রতিটি বাঁকে। আজ সেই চেনা পথেই হয়তো সে করতে যাচ্ছে তার জীবনের শেষ লড়াই। হঠাৎ করেই যুদ্ধের হুঙ্কার তুলে রায়ানের নেতৃত্বে বাংলাদেশি সৈনিকরা ঝাঁপিয়ে পড়ল শত্রুদের ওপর। প্রথমে শত্রুরা বিভ্রান্ত হয়ে গেল। কে ভেবেছিল এই ক্লান্ত পরাজিত সৈনিকরা এমন সাহসী পাল্টা আক্রমণ করবে? প্রথম কয়েক মিনিট মনে হলো যেন রায়ানের কৌশল সফল হতে চলেছে, কিন্তু ধীরে ধীরে নিষ্ঠুর বাস্তবতা নিজেকে প্রকট করে তুলল। শত্রুর সংখ্যাধিক্য ও আধুনিক অস্ত্রের বিরুদ্ধে সাহস একাই যথেষ্ট নয়। রায়ান দেখল তার সৈনিকরা একে একে বালুর ওপর লুটিয়ে পড়ছে। গরম রক্ত মিশছে সমুদ্রের লবণাক্ত জলে। স্যার, পিছু হটতে হবে। জাহিদের আর্তচিৎকার ভেসে এলো বারুদের ধোঁয়ার মধ্য থেকে। রায়ান জানে এটাই শেষ। তার শেষ সাহসিক প্রয়াসও ব্যর্থ হয়ে গেল। কিন্তু না, সে বন্দী হবে না। জাহিদ, তোমরা দক্ষিণ দিকে পিছু হটো, আমি তোমাদের কভার দিচ্ছি। তার কণ্ঠে সেনানায়কের ত্যাগ। কিন্তু স্যার, জাহিদের কণ্ঠে আতঙ্ক। ইটস মাই অর্ডার। রায়ানের গলায় এমন কর্তৃত্ব যে আর কোনো প্রতিবাদের অবকাশ রইল না। জাহিদ চোখের জল মুছে পেছন ফিরল। রায়ান একটার পর একটা গ্রেনেড ছুঁড়তে লাগলো শত্রুদের দিকে। সমুদ্রের জলে তার আহত পা থেকে রক্তের ধারা মিশে যাচ্ছে, তবুও সে অটল। সৈনিকরা ধীরে ধীরে পিছু হটতে লাগলো। যখন শেষ সৈনিকটিও নিরাপদ দূরত্বে সরে গেল, রায়ান আরও এগিয়ে গেল। তার সামনে শত্রু সৈনিকরা ক্রমশ এগিয়ে আসছে। রায়ানের চোখের সামনে ভেসে উঠল তার জীবনের ছবিগুলো। মায়ের আদর ছাড়াই বড় হওয়া, সেই কঠিন দিনগুলো, বাবার কঠোর শাসন, নিকিতার প্রতি গভীর ভালোবাসা আর তাকে হারিয়ে ফেলার বেদনা। তারপর দেশপ্রেমে নিজেকে সমর্পণ করে দেশের জন্য কাজ করা। শেষ পর্যন্ত নিকিতাকে ফিরে পেয়েও পাওয়া গেল না, আর এখন সেন্ট মার্টিনকেও হারাতে চলেছে। সে রক্ষা করতে পারল না বাংলাদেশের মান রক্ষা করতে। বেঁচে থাকার আর কি অর্থ? বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যতটা সম্ভব শত্রু সৈনিক নিকেশ করে মৃত্যুকে আলিঙ্গন করাই শ্রেয়। ঠিক তখনই জাহিদ ও করিম ছুটে এসে রায়ানকে জোর করে টেনে সরিয়ে নিতে লাগলো। সেই মুহূর্তে একটি গুলি এসে বিদ্ধ হলো জাহিদের পিঠে। রক্তাক্ত জাহিদের দেহ লুটিয়ে পড়ল বালুকাময় সৈকতে। রায়ান তৎক্ষণাৎ নিজের আহত অবস্থা ভুলে দ্রুত জাহিদকে টেনে তুলে নিয়ে ছুটল নিরাপদ আশ্রয়ের দিকে। নারকেল গাছের ঘন সারির মধ্যে লুকিয়ে পড়ল তারা। জাহিদের পিঠ থেকে ঝরে পড়ছে টাটকা রক্তের ধারা। তার মুখ জুড়ে অবর্ণনীয় যন্ত্রণা। সেই যন্ত্রণার চেয়েও বড় ছিল তার অন্তরের বেদনা। 8 মাসের গর্ভবতী স্ত্রী নূপুর আর অনাগত সন্তানের কথা ভেবে তার চোখ ছলছল করছে। স্যার, তার কণ্ঠে করুণ আর্তনাদ। আমার বাচ্চাটা কি এতিম হয়ে জন্মাবে স্যার? রায়ান, যে এতক্ষণ একজন কঠোর সেনা অফিসারের ভূমিকায় ছিল, সেই মুহূর্তে ভেঙে পড়ল।
জাহিদের কথাগুলো তার বুকের ভেতর তীব্র যন্ত্রণার সৃষ্টি করল। মাত্র কয়েকদিনের চেনা হলেও জাহিদ তার কাছে ছোট ভাইয়ের মতো হয়ে উঠেছিল। তার সাহস, দেশপ্রেম আর নির্মল হৃদয় রায়্যানকে মুগ্ধ করেছিল। জাহিদ, রায়ানের কণ্ঠ ভারী হয়ে এলো। জাহিদের রক্তাক্ত ঠোঁটে ফুটে উঠল ম্লান হাসি। স্যার, আমার খুব ইচ্ছা ছিল একবার আমার বাচ্চাটাকে কোলে নেওয়ার। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। রায়্যান জাহিদের হাত আরও শক্ত করে ধরল। তোমার সন্তান যখন বড় হবে আমি তাকে বলবো কত বড় বীর ছিল তার বাবা। দেশমাতৃকার জন্য তুমি প্রাণ দিতে একটুও পিছুপা হওনি। তোমার বাচ্চা গর্বিত হবে তার বাবাকে নিয়ে। জাহিদের চোখ বেয়ে নামল অশ্রুর ধারা। স্যার, আমার বাচ্চাটাকে বলবেন ওর বাবা মাথা নিচু করে বাঁচেনি। রায়্যান আর নিজেকে সামলাতে পারল না। সে জাহিদকে বুকে জড়িয়ে ধরল। যেভাবে রক্ত যাচ্ছে তাকে হয়তো আর বাঁচানো যাবে না। দূরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। বালুচরের বুকে রক্তের ছোপ আরও গাঢ় হয়েছে। নারকেল গাছের পাতায় বাতাস বয়ে যাচ্ছে, যেন প্রকৃতিও শোক করছে এক বীর সৈনিকের জন্য, একটি অজন্ম শিশুর জন্য যে কখনো তার বাবার স্নেহ স্পর্শ পাবে না। শত্রু সেনাদের উন্মত্ত হুঙ্কার আর গুলির আর্তনাদ ক্রমশ এগিয়ে আসছে। রায়্যান সেন্ট মার্টিনের নীল আকাশের দিকে শেষবারের মতো চোখ তুলল।